এই সংক্ষিপ্ত সারটি হাউ টু ফোকাস ইয়োর মাইন্ড বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি ফোকাস বা মনোযোগ বাড়ানোর প্রয়োজনীয় পদক্ষেপগুলো সম্পর্কে জানতে পারবেন, যার মধ্যে রয়েছে পরিষ্কার লক্ষ্য নির্ধারণের গুরুত্ব, আপনার পরিবেশের প্রভাব, এনার্জি ম্যানেজমেন্ট বা শক্তির সঠিক ব্যবহার এবং দীর্ঘসূত্রিতা বা ঢিলেমি কাটানোর কৌশল। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। একসময় ছোট একটা শহরে পারভেজ নামের এক ছেলে বাস করত। পারভেজের জীবনটা ছিল তার চারপাশের বাকি 10 জন মানুষের মতোই। সকালে ঘুম থেকে ওঠা, কলেজে যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, সারাদিন মোবাইলে ডুবে থাকা এবং রাতে নিজের লক্ষ্য নিয়ে দুশ্চিন্তা করা। সে ভাবত, ইস, আমি আসলে করছিটা কি? তার মনে হতো সে কঠোর পরিশ্রম করছে ঠিকই, কিন্তু তবুও তার কোনো কাজই শেষ হচ্ছে না। তার মন খুব দ্রুত বিক্ষিপ্ত হয়ে যেত এবং মনোযোগ বা ফোকাস কিছুতেই এক জায়গায় স্থির থাকত না। একদিন তার বাবা তাকে বললেন, পারভেজ, তুমি সারাদিন কাজে ব্যস্ত থাকো ঠিকই, কিন্তু তোমার কাজ তো এগোচ্ছে না। তোমাকে ক্লান্ত দেখায়, চিন্তিত দেখায়। আসল সমস্যা কঠোর পরিশ্রমের অভাব নয়, সমস্যা হলো সঠিক দিক নির্দেশনা বা ডিরেকশনের অভাব। পারভেজ মন্তব্যটি হালকাভাবে নিল, কিন্তু এই কথাটি তার মনে গেঁথে গেল, দিক নির্দেশনার অভাব। পরদিন সকালে সে ভাবল, আজ পড়াশোনায় মন দেওয়ার চেষ্টা করি। সে টেবিলে বসল, বই খুলল, আর ঠিক 2 মিনিট পরেই মোবাইলের স্ক্রিনটা জ্বলে উঠল। একটা ইনস্টাগ্রাম নোটিফিকেশন। সে ভাবল, আমি শুধু একবার চেক করব। আর তারপর সেই পুরনো গল্প। একটার পর একটা রিল দেখতে দেখতে কখন যে আধ ঘন্টা পার হয়ে গেল সে টেরই পেল না। সে রেগে গেল, বই বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। তার মনে হতে লাগল যে হয়তো তার নিজের ভেতরেই কোনো ঘাটতি আছে, হয়তো সে মোটেও ফোকাসড বা মনোযোগী মানুষ নয়। কিন্তু আসল সমস্যাটা ছিল অন্য কিছু, যা সে তখনও জানত না। একদিন তার ছোটবেলার বন্ধু হাসান দেখা করতে এলো। হাসান ছিল খুব মনোযোগী এবং লক্ষ্য স্থির করা ছেলে। সে ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিয়েছিল, সেরা কলেজে ভর্তি হয়েছিল এবং এখন ইন্টার্নশিপ করছে। পারভেজ মজা করে জিজ্ঞেস করল, ভাই, তুই এই ফোকাস বা মনোযোগ কিভাবে ধরে রাখিস? এটা তো আমার দ্বারা হয় না। হাসান হেসে বলল, তুই আমার সম্পর্কে ভাবিস যে আমি খুব সুশৃঙ্খল বা ডিসিপ্লিনড, কিন্তু সত্যি বলতে কি, আমি শুধু একটা কাজই করি। আমার লক্ষ্যগুলো খুব পরিষ্কার, এতটাই যে আমি যদি কোনো রিলও দেখি, আমার মাথায় স্বয়ংক্রিয়ভাবে একটা প্রশ্ন চলে আসে যে এটা কি আমার লক্ষ্য পূরণে সাহায্য করবে? পারভেজ জিজ্ঞেস করল, তোর কথার মানে কি? যদি লক্ষ্য পরিষ্কার হয়ে যায়, ফোকাস বা মনোযোগ আপনা আপনি চলে আসে। হাসান বলল, হ্যাঁ, একদম তাই। দেখ, যখন লক্ষ্য পরিষ্কার থাকে না, তখন মস্তিষ্কের কাছে কোনো কারণ থাকে না যে কিসে মনোযোগ দেবে আর কাকে এড়িয়ে যাবে। এটি প্রতিটি নতুন জিনিসকেই গুরুত্বপূর্ণ মনে করে, যে কারণে মন এদিক ওদিক ঘুরে বেড়ায়। তারপর হাসান একটা ছোট উদাহরণ দিল, যা পারভেজের মনে গেঁথে গেল। সে বলল, ধর তুই একটা অন্ধকার রাস্তায় হাঁটছিস এবং তুই জানিস না তোকে কোথায় যেতে হবে। তখন কোনো গলি চোখে পড়লে তুই ভাববি, হয়তো এই গলি দিয়ে যাওয়া উচিত। কোনো আলো দেখা গেলে মনে হবে, হয়তো ওই দিকে হাঁটা উচিত। তোর মনোযোগ সব কিছুর দিকেই যাবে, কারণ তুই জানিস না আসল পথ কোনটা। কিন্তু যদি তুই পরিষ্কারভাবে জানিস যে তোকে মোড়ের বড় মন্দিরটায় পৌঁছতে হবে, তাহলে তুই কোনো চকচকে দোকান, কোনো বাঁক বা কোনো শর্টকাটের দিকে তাকিয়ে বিভ্রান্ত হবি না, কারণ তুই জানিস তোর গন্তব্য কোথায়। পারভেজ বিষয়টি বুঝতে শুরু করল। মানুষ প্রায়ই মনে করে যে ফোকাস হলো কোনো সুপার পাওয়ার বা জাদু, যা কিছু মানুষের আছে আর কিছু মানুষের নেই। কিন্তু আসল সত্য হলো, ফোকাস একটি ফলাফল, এবং এই ফলাফল তখনই জন্ম নেয় যখন লক্ষ্য পরিষ্কার থাকে। সেই রাতে নিজের ঘরে বসে পারভেজ ভাবল, আমার লক্ষ্য কি? আমি কোন দিকে যাচ্ছি? আমি সারা দিন এত কাজ করি, কিন্তু কি কারণে? সে ধীরে ধীরে নিজেকে প্রশ্ন করতে শুরু করল, আমি কেন এই পড়াশোনা করছি? কেন আমি এই স্কিলটি শিখতে চাই? এখন থেকে 5 বছর পর আমি কেমন জীবন চাই? আমি আসলে কি চাই? আর কোন জিনিসগুলো আমি শুধু লোক দেখানোর জন্য করছি? প্রথমবারের মতো সে নিজের মনের সাথে কথা বলল। প্রথমবারের মতো সে নিজেকে গুরুত্বের সাথে নিল। প্রথমবারের মতো সে তার কেন বা কাজের কারণটা বোঝার চেষ্টা করল। সে বুঝতে পারল যে সে অনেক কাজ করছে কেবল অন্য মানুষরা করছে বলে। সোশ্যাল মিডিয়া দেখে তার মনে হতো যে তারও একই জিনিসগুলো চাই, লাইফস্টাইল, স্কিল, ট্যালেন্ট, ইমেজ, সবকিছু। না ভেবে বা না বুঝেই সে প্রতিটি ট্রেন্ডের অংশ হতে চাইত, আর এই প্রচেষ্টায় তার মন বিক্ষিপ্ত হয়ে যেত। পরদিন সকালে সে নিজের জন্য একটা ছোট নোট লিখল, আমার লক্ষ্য আগামী 1 বছরের মধ্যে আমার ক্ষেত্রে এতটাই শক্তিশালী হওয়া যাতে আমি ভালো সুযোগ পাই। এর জন্য আমাকে প্রতিদিন 2 ঘন্টা শেখার ওপর মনোযোগ দিতে হবে। সে এই নোটটি তার পড়ার টেবিলে সাটিয়ে দিল।
এখন কি হলো, প্রতিবার যখন তার মন তাকে মোবাইল হাতে নিতে প্ররোচিত করত, তার নজর ওই ছোট নোটটির উপর পড়ত। সেই একটি লাইন তার মস্তিষ্ককে ফিরিয়ে আনত এবং তাকে সেই পথেই দাঁড় করিয়ে দিত যেখানে তাকে যেতে হবে। ঠিক একটা ন্যাভিগেশন সিস্টেমের মতো, যা বারবার সঠিক দিক বলে দেয়। ধীরে ধীরে সে অনুভব করল যে এই ছোট লক্ষ্যটি কত বড় পার্থক্য তৈরি করছে। তার ফোকাস বা মনোযোগ জাদুর মতো নিজে থেকেই বাড়তে শুরু করল। কেন? কারণ তার মস্তিষ্ক এখন জানত কোনটিকে অগ্রাধিকার দিতে হবে। ঠিক যেমন বাড়িতে সবজি কাটার সময় যদি তুই জানিস তোকে পালং পনির রান্না করতে হবে, তুই টমেটোর দিকে তাকিয়ে ভাবিস না যে চল এটাও কেটে ফেলি। তুই জানিস তোর কি দরকার আর কি দরকার নেই। ঠিক এইভাবেই লক্ষ্যের স্পষ্টতা মস্তিষ্কে একটা ফিল্টার তৈরি করে। তোর সামনে হাজারটা জিনিস আসে, রিলস, গেম, বন্ধুদের গল্প, বিক্ষিপ্ত চিন্তা, অসংখ্য বিভ্রান্তি। কিন্তু একটা পরিষ্কার লক্ষ্য বলে এটা গুরুত্বপূর্ণ নয়। আর তুই কোনো লড়াই ছাড়াই, কোনো মানসিক চাপ ছাড়াই, কোনো নাটক ছাড়াই সেই জিনিসগুলো ছেড়ে দিস। পারভেজের আত্মবিশ্বাস বাড়তে শুরু করল। আমি মনোযোগী মানুষ নই, এমন চিন্তা থেকে সরে এসে সে ভাবতে শুরু করল আমি মনোযোগী হতে পারি। আর এই পরিবর্তনটি এলো শুধুমাত্র কারণ সে তার দিক নির্দেশনা পরিষ্কার করে নিয়েছিল। কয়েক সপ্তাহ পরে একদিন হাসান এলো। সে দেখল পারভেজ শান্ত আছে। সে ধীর স্থির ছিল এবং তার ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলো এখন গোছানো। সে হেসে জিজ্ঞেস করল, কি ভাই, এখন কি মনোযোগ বসে? পারভেজ হেসে বলল, হ্যাঁ, তবে এই ফোকাস তৈরি করাটা ততটা কঠিন ছিল না যতটা আমি আগে ভাবতাম। আসলে আমাকে শুধু বুঝতে হবে আমি কি করছি এবং কেন করছি। সেই রাতে পারভেজ নিজের ডায়েরিতে লিখল, জীবনে ফোকাস আনা ততটা কঠিন নয় যতটা মনে হয়। সমস্যা হলো আমরা নির্ধারণ করতে পারি না আমাদের কোন বিষয়ে ফোকাস করা দরকার। লক্ষ্য যত স্পষ্ট হবে মন তত স্থির হবে। লক্ষ্য অস্পষ্ট হলে মন সব দিকেই ঘুরে বেড়াবে। ধীরে ধীরে সে বুঝতে পারল যে তার মেজাজও আগের চেয়ে বেশি স্থিতিশীল ছিল। কারণ দিক জানা থাকলে মস্তিষ্ক বিশ্রাম পায়। একে প্রতি মুহূর্তে সিদ্ধান্ত নিতে হয় না। একে ভাবতে হয় না যে এখন আমার কি করা উচিত। এটি কেবল সেই পথেই চলে যা তাকে তার লক্ষ্যে নিয়ে যায়। পারভেজের গল্পের আড়ালে একটি সহজ কথা লুকিয়ে আছে। পরিষ্কার লক্ষ্য শুধু অনুপ্রেরণা দেয় না, এগুলি আপনার সম্পূর্ণ মানসিক কাঠামোকে গুছিয়ে দেয়। আপনার মস্তিষ্ক এমন একটি মেশিনে পরিণত হয় যা শক্তি সঠিক দিকে পাঠায়, ভুল জায়গায় নয়। গাড়ির চালকের মতো, যদি সে গন্তব্য না জানে সে কখনো ব্রেক কষবে, কখনো গতি বাড়াবে, কখনো ইউটার্ন নেবে, আবার কখনো থামবে। আর শেষমেশ পেট্রোল নষ্ট হবে, সময় নষ্ট হবে, আর গন্তব্য খুঁজে পাওয়া যাবে না। কিন্তু গন্তব্য পরিষ্কার থাকলে সেই একই গাড়ি খুব সহজেই পৌঁছে যায়। মানুষের মস্তিষ্কের ফোকাস ও সেই গাড়ির মতো, আর লক্ষ্য হলো তার জিপিএস। পারভেজ তার জীবনে দেখতে পেল যে সত্যিকারের ফোকাস বা মনোযোগ তখনই জন্ম নেয় যখন লক্ষ্য পরিষ্কার থাকে এবং ধীরে ধীরে তার পুরনো অভ্যাসগুলো শেষ হতে শুরু করল। সে আর অস্থির থাকত না, কারণ এখন তার জীবনে একটি কেন উপস্থিত ছিল এবং এই কেন তাকে সেই জিনিসগুলো থেকে বাঁচাতো যা তাকে বিক্ষিপ্ত করত। গল্পের সারমর্ম খুবই সহজ। মনোযোগী হওয়ার জন্য কোনো জাদু নেই, কোনো সুপার পাওয়ারও নেই। এটি একটি ফলাফল, একটি পরিষ্কার এবং অর্থপূর্ণ লক্ষ্যের ফলাফল। আপনি যদি জানেন আপনি কি চান, মস্তিষ্ক তার শক্তি সেই দিকে পাঠায়। আপনি যদি না জানেন, এটি প্রতিটি চকচকে জিনিসের দিকে মনোযোগ দেবে এবং আপনার শক্তি সব জায়গায় ছড়িয়ে পড়বে। অতএব মনোযোগের শুরুটা মনোযোগ কেন্দ্রীভূত করার চেষ্টা দিয়ে হয় না, ফোকাস শুরু হয় লক্ষ্য বোঝা দিয়ে। এবং একবার লক্ষ্য পরিষ্কার হয়ে গেলে বাকি সব কিছু নিজে থেকেই ঘটে। ঠিক সেই ছোট নোটটির মতো যাতে লেখা আছে আমাকে কোথায় পৌঁছতে হবে। পারভেজের জীবনে পরিবর্তন আসার পর কয়েক সপ্তাহ কেটে গেছে। তার লক্ষ্যগুলো এখন আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার এবং সে নিজেই অনুভব করছিল যে তার ফোকাস ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি, কারণ বাস্তব জগতে শুধু ইচ্ছা কাজ করে না, পারিপার্শ্বিক পরিবেশও একটি বড় ভূমিকা পালন করে। এবং পারভেজ এটি একটি নতুন, অদ্ভুত এবং কিছুটা মজার পরিস্থিতিতে বুঝতে পারল। দিনটা ছিল রবিবার, যেদিন পারভেজ ভেবেছিল সে পুরোটা সময় শুধু পড়াশোনা এবং নিজের স্কিল শেখার জন্য রাখবে। সে খুব অনুপ্রাণিত ছিল। সে তার টেবিলে বসল, নোট খুলল, ল্যাপটপ চালু করল এবং ভাবল আজ আমি দারুণ কিছু করব। কিন্তু যেই সে কয়েক লাইন পড়তে শুরু করল, বাইরে থেকে সবজিওয়ালার চিৎকার ভেসে এলো, টমেটো নিন, আলু নিন। পারভেজ ভাবল সমস্যা নেই, ও তো রোজই আসে। তারপর 2 মিনিট পর নিচ থেকে বাচ্চাদের চিৎকার চেঁচামেচির শব্দ আসতে শুরু করল
এই ধরো কে, ও ধরা দেবে না। যেন রাস্তায় ক্রিকেট খেলা হচ্ছে। পারভেজ নিজেকে আবারও বোঝালো, ঠিক আছে, বাচ্চারা খেলছে, খেলতে দে। কিছুক্ষণ পর পাশের বাসায় টিভি চালু হলো। কোনো একটা পুরনো গান উচ্চ ভলিউমে বাজছিল। উপরের তলায় কেউ যেন মেঝের উপর দিয়ে আসবাবপত্র টানছিল। হঠাৎ রান্নাঘর থেকে তার মা ডাক দিলেন, পারভেজ শোন তো, এসে এই কোটাটা একটু ধরতো। পারভেজ বলল, মা 5 মিনিট। কিন্তু মনের ফোকাস ততক্ষণে ভেঙে গেছে। সে আবার টেবিলে বসলো আর পড়ার চেষ্টা করল, কিন্তু এখন সবকিছুই তাকে বিরক্ত করতে শুরু করলো। তার চেয়ারটা একটু নড়ছিল, পুরনো কলমগুলো টেবিলে ছড়িয়ে ছিটিয়েছিল। পাশে রাখা চিপসের খালি প্যাকেটের শব্দ বারবার তার কানে বিঁধছিল। তারপর কিছুক্ষণ পর মোবাইলে একটা নোটিফিকেশনের শব্দ এলো। পারভেজ একটা দীর্ঘশ্বাস নিল এবং কপালে হাত রাখল। ইস, আমি এসব সামলাবো কিভাবে? নাকি আমার মনটাই দুর্বল? তার মনে হলো যেন সে সামান্য শব্দেই বিরক্ত হয়ে যায়। কিন্তু আসল ব্যাপারটি ছিল অন্য কিছু, আর সেটা সে সেদিনই জানতে পারল। কিছুক্ষণ পর হাসান ভিডিও কলে এলো। পারভেজ তার মুখের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল, ভাই, আজ ফোকাস করতে এসেছিলাম, কিন্তু এই দুনিয়াটাই আমাকে ফোকাস করতে দিচ্ছে না। হাসান হাসল। দুনিয়া ফোকাসের জন্য কোনো সাপোর্ট সিস্টেম বা সহায়ক ব্যবস্থা তৈরি করে রাখে না রে ভাই। আমাদের নিজেদের ফোকাসের পরিবেশ নিজেদেরই তৈরি করে নিতে হয়। পারভেজ জিজ্ঞেস করল, তুই বলতে চাইছিস পরিবেশের কারণে এতটা তফাৎ হয়? হাসান বলল, অনেক তফাৎ হয়। তোর লক্ষ্য যতই পরিষ্কার থাক না কেন, পরিবেশ যদি কোলাহলপূর্ণ, অগোছালো বা বিভ্রান্তিতে ভরা হয়, তাহলে মস্তিষ্ক নিজেই বিরক্ত হয়ে যায়। মন চাইলেও স্থির হতে পারে না। পারভেজ একটু ভাবনায় পড়ে গেল। হাসান আরও বুঝিয়ে বলল, দেখ, আমাদের মস্তিষ্ক কোনো সুপার হিরো নয়। যদি চারপাশে শব্দ হয়, জিনিসপত্র এলোমেলো থাকে, আর প্রতি 2 মিনিটে কোনো মনোযোগ কাড়ার মতো জিনিস সামনে আসে, তাহলে ফোকাস ভেঙে যাওয়াটা একদম স্বাভাবিক। আসলে তুই কোনো ভুল করছিস না, তুই ভুল পরিবেশে সঠিক কাজ করার চেষ্টা করছিস। এই কথা শুনে পারভেজের একটু রাগ কমল। প্রথমবারের মতো সে বুঝতে পারল যে সে তার মনোযোগের অভাবকে কেবল নিজের ঘাটতি হিসেবে দেখছিল, অথচ আসল কারণ ছিল পরিবেশ। হাসান বলল, চল একটা কাজ কর, তোর রুমের সেটআপটা আমাকে দেখা। পারভেজ ক্যামেরাটা ঘোরালো। টেবিলে খোলা কলম, ইয়ারফোন, পুরনো নোট, ল্যাপটপের পেছনে গুজে রাখা চিপসের প্যাকেট এবং দেওয়ালে পুরনো পোস্টার। টেবিলের ওপর একটা ছোট ফুলের টব ছিল, যার জল দেওয়া প্রয়োজন, আর নিচের চেয়ারটা একটু নড়বড়ে ছিল। এসব দেখে হাসান বলল, এটা পড়ার টেবিল নাকি গব্বর সিংয়ের চেকপোস্ট? ফোকাস তো দূরের কথা, এখানে তো মানুষ শ্বাসই নিতে পারবে না। পারভেজ লাজুক হয়ে বলল, আরে ভাই থাক না, আমি ঠিক করে নেব। কিন্তু হাসানের নজর গেল আরও একটা জিনিসের দিকে, ঘরের দরজা। এই ঘরের দরজা সবসময় খোলা থাকে, সে জিজ্ঞেস করল। পারভেজ বলল, হ্যাঁ, বাড়িতে সবাই আসা যাওয়া করে তো। হাসান বলল, ওটাই তো সমস্যা। জায়গাটা যখন খোলা থাকে, শব্দ আসে, বারবার মানুষ দেখা যায়, তখন মস্তিষ্ক মনে করে কিছু একটা ঘটতে যাচ্ছে এবং সে সতর্ক হয়ে যায়। যখন মস্তিষ্ক সতর্ক থাকে, তখন ফোকাস দুর্বল হয়ে যায়। পারভেজের মাথায় ঘণ্টি বাজতে শুরু করল। সে কখনো ভাবেনি যে পরিবেশ মস্তিষ্কের ওপর এত গভীরভাবে প্রভাব ফেলে। হাসান বলল, তুই লক্ষ্য ঠিক করেছিস, খুব ভালো করেছিস, কিন্তু এটাকে একটা গাড়ির মতো করে বোঝ। লক্ষ্য মানে গন্তব্য, আর ফোকাস মানে স্টিয়ারিং। কিন্তু রাস্তাটাই যদি ভাঙাচোরা হয়, এখানে সেখানে গর্ত থাকে, রাস্তায় প্রাণী চলে আসে, সাইরেন বাজতে থাকে, তাহলে গাড়ি যতই ভালো হোক না কেন, তুই চালাতে পারবি না। এখানে রাস্তাকে তোর পরিবেশ। এই উপমা শুনে পারভেজ হাসল। কথাটা সোজাসাপটা এবং বোঝার মতো ছিল। লক্ষ্য দিক ঠিক করে দেয়, কিন্তু পরিবেশ পথ তৈরি করে। সে অনুভব করল যে পরিবেশ ঠিক না করে তার ফোকাসের আশা করাটাই ভুল ছিল। সে সঙ্গে সঙ্গে ঘর পরিষ্কার করতে শুরু করল। টেবিলের কলমগুলো এক জায়গায় রাখল, অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলল, চিপসের প্যাকেটটা ডাস্টবিনে ফেলে দিল, চেয়ারের নিচে একটা বই রেখে সেটা ঠিক করল। সে একটি ছোট কাপড় দিয়ে টেবিলটা মুছতে শুরু করল। বাতাসে একটা হালকা সতেজ ভাব এলো। তারপর সে আলোর দিকে মনোযোগ দিল। ঘরে একটি ছোট টিউবলাইট ছিল, যা চোখে একটু লাগত। সে জানালা খুলে দিল। বাইরে থেকে আসা প্রাকৃতিক আলো ঘরটিকে অন্যরকমভাবে আলোকিত করছিল। পারভেজ ভাবল, বাহ, এটা তো আগেই ভালো লাগছে। কিন্তু এখনও একটি বড় সমস্যা, ঘরের শব্দ। সেদিন বিকেলেই সে তার মায়ের সাথে কথা বলল। মা, আমি যদি 2 ঘন্টার জন্য দরজাটা বন্ধ রাখি, তুমি খারাপ পাবে না তো? মা হালকা হেসে বললেন, আরে না বাবা, তুই মন দিয়ে পড়, আমরাও গলার স্বর নিচু রাখব। পারভেজের মনে হলো যেন সে বিশ্ব জয় করে ফেলেছে। মাঝে মাঝে আমাদের শুধু চাইতে হয়, আর অনেক সমস্যা আপনা আপনি সমাধান হয়ে যায়। এখন সে তার টেবিলে বসল, ঘর পরিষ্কার, আলো ঠিকঠাক, শব্দ কম এবং দরজা বন্ধ। এবং প্রথমবারের মতো সে অনুভব করল তার মন কত সহজে স্থির হচ্ছে। মনে হচ্ছিল যেন সে কোনো অদৃশ্য শক্তি পাচ্ছে। কোনো বাড়তি ইচ্ছা শক্তির প্রয়োজন মনে হলো না, কোনো সংগ্রাম ছিল না, শুধু শান্তি এবং কাজের ওপর গভীর দখল। মনে হচ্ছিল কোনো বল প্রয়োগ ছাড়াই চাকা ঘুরছে। সে তখন বুঝল যে পরিবেশ শুধু ফোকাসে সাহায্য করে না, পরিবেশ ফোকাসের জন্ম দেয়। অনেক দিন পর
পারভেজের জীবন একটা নতুন ছন্দে এলো। সে পড়াশুনো করত এবং তার মন তাতে ডুবে থাকত। সে স্কিল শিখত এবং তা কোনো বাধা ছাড়াই শেষ হতো। এমনকি সে নোটিফিকেশন চেক করার জন্য সময় বের করত, কিন্তু সে নিজেই মনোযোগ সরিয়ে আবার পড়াশোনায় ফিরে যেত, কারণ এখন তার পরিবেশ বিভ্রান্তি বা ডিস্ট্র্যাকশনের জায়গা দিত না। একদিন বৃষ্টি হচ্ছিল। পারভেজ তার টেবিলে বসে কোডিং শিখছিল। বাইরে থেকে শুধু ঝিরিঝিরি বৃষ্টির শব্দ আসছিল। ঘরে একটা উষ্ণ আলো ছিল এবং ল্যাপটপে তার কাজ খোলা ছিল। সে এক মুহূর্তের জন্য নিজের দিকে তাকালো। এই সেই পারভেজ যে কয়েক মাস আগে ভাবত সে মনোযোগী মানুষ নয়। এই সেই পারভেজ যে সামান্য শব্দেই বিরক্ত হতো। এই সেই পারভেজ যে মনে করত ঘাটতিটা তার ভেতরেই, কিন্তু ঘাটতি তার মধ্যে ছিল না, ঘাটতি ছিল জায়গাটিতে। সে হেসে ভাবল, ফোকাস মনের শক্তি নয়, এটি পরিবেশের সহযোগিতা। পরিবেশ সঠিক হলে মন নিজেই পথ খুঁজে নেয়। ধীরে ধীরে সে অনুভব করল যে তার আত্মবিশ্বাসও বদলে গেছে। সে নিজেকে আর দুর্বল মনে করত না। সে জানত যে ঠিক যেমন সঠিক মাটিতে গাছ জন্মায়, মানুষও সঠিক পরিবেশে বিকশিত হয়। কয়েকদিন পর হাসান আবার এলো এবং জিজ্ঞেস করল, কি ভাই, ফোকাস কেমন চলছে? পারভেজ বলল, এখন আমি বুঝি যে শুধু চেষ্টাই শক্তি নেই, পরিবেশ হলো সবচেয়ে বড় মিত্র। যখন আমি আমার চারপাশের জিনিসগুলো গুছিয়ে নিলাম, মনটাও আপনা আপনি গুছিয়ে গেল। আর এটাই ছিল এই গল্পের দ্বিতীয় সত্য। ফোকাস কেবল মস্তিষ্ক থেকে আসে না, বরং চারপাশের ছোট ছোট জিনিস থেকে আসে। ঘরটা কেমন, শব্দ কেমন, জিনিসপত্র কোথায় রাখা আছে, আলো কেমন, সবকিছু আপনার ফোকাসকে প্রভাবিত করে। যদি আপনি সঠিক পরিবেশ তৈরি করেন, আপনার মস্তিষ্ক সেই দিকে প্রবাহিত হতে শুরু করে যেদিকে আপনি এটিকে চালনা করতে চান। পারভেজের গল্প আমাদের বলে যে ফোকাসের আসল রহস্য আপনি কতটা কঠোর পরিশ্রম করেন তা নয়, বরং আপনি নিজের জন্য কেমন পরিবেশ তৈরি করেন তাই আসল। আর যখন লক্ষ্য পরিষ্কার থাকে এবং পরিবেশ সঠিক থাকে, ফোকাস এদিক ওদিক ঘুরে বেড়ায় না, এটি কেবল নিজের গতিতে চলতে শুরু করে, কোনো লড়াই ছাড়াই। এটাই ছিল পারভেজের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। সে এখন শুধু সঠিক দিকেই হাঁটছিল না, সে সঠিক পথে হাঁটছিল। পারভেজের জীবন এখন আগের চেয়ে অনেক বেশি শান্তিপূর্ণ এবং গোছানো মনে হচ্ছিল। সে তার লক্ষ্য ঠিক করেছিল এবং তার ঘরের পরিবেশও এমন করেছিল যাতে ফোকাস আপনা আপনি তাতে প্রবাহিত হতে শুরু করে। কয়েক সপ্তাহ ধরে সবকিছু খুব ভালোই চলল, কিন্তু একদিন এমন কিছু ঘটল যা তাকে বুঝিয়ে দিল যে ফোকাস কেবল লক্ষ্য এবং পরিবেশের উপর নির্ভর করে না, শক্তিও খুব বড় একটা বিষয়। সেদিন সোমবার সকালে ঘুম থেকে ওঠার পরপরই পারভেজকে খুব দুর্বল লাগছিল। তার চোখে ভারী ভাব ছিল, যেন কেউ সারা রাত তার মাথায় পাথর চাপিয়ে রেখেছিল। তার গোসল করতেও ইচ্ছে করছিল না, পড়তেও না। তবুও সে নিজেকে জোর করে টেবিলে বসালো। সে ভাবল, আজ কাজের জন্য পুরো সময় পাব, আজ অনেক কাজ করব। কিন্তু বই খোলার সাথে সাথেই কয়েক মিনিটের মধ্যে ঘুম আসতে শুরু করল। সে মুখ ধুল, জল পান করল, আবার বসল, কিন্তু মস্তিষ্ক যেন কাজই করছিল না। সে শব্দ পড়ছিল কিন্তু বুঝতে পারছিল না। কিছুক্ষণ পর সে খেয়াল করল যে সে নোটের ওপর মাথা রেখে বসে আছে। সে রেগে গেল, কি হচ্ছে? এখন তো আমার ঘরও ঠিক আছে, আমার লক্ষ্যও পরিষ্কার, তবুও মন কেন বসছে না? ফোকাস কি এভাবে উধাও হয়ে যেতে পারে? সন্ধ্যায় হাসানের মেসেজ এলো, কি ভাই, আজ পড়াশোনা করে মজা পেলি? হাসান সাথে সাথে উত্তর দিল, কিসের মজা? আজ মস্তিষ্ক একদমই কাজ করছিল না। সবকিছু ঠিক থাকার পরেও ফোকাস তৈরি হলো না। মনে হচ্ছে আমি মনোযোগী হওয়ার জন্য তৈরিই হইনি। হাসান কয়েক সেকেন্ড পর মেসেজ করল, গতকাল রাতে কি আবার দেরি পর্যন্ত মোবাইল ব্যবহার করেছিস? পারভেজ চমকে গেল। হ্যাঁ, শুধু কয়েকটা রিল দেখছিলাম, 3টে ঘুমিয়েছি, কিন্তু আমি ভেবেছিলাম সকালে সময় পাবো, তাই কি আর এমন হবে? হাসান একটা হাসির ইমোজি পাঠালো আর লিখল, ফোকাস সময় থেকে আসে না রে ভাই, এটা আসে শক্তি বা এনার্জি থেকে। এই কথাটা পারভেজের মনে লাগলো। সে জানত যে সে রাতে দেরি করে জেগেছিল, কিন্তু সে কখনো ভাবেনি যে কেবল কম ঘুমের কারণে পুরো দিনটা নষ্ট হতে পারে। পরদিন হাসান তার বাড়িতে এলো। ঘরে বসে সে বলল, তুই মনে করিস যে ফোকাস সময়ের হিসেবে তৈরি হয়, তুই যত বেশি সময় দিবি কাজ তত ভালো হবে, কিন্তু বাস্তবে সময় খুব ছোট একটা জিনিস। আসল জিনিস হলো তুই ওই ঘন্টাগুলোতে কতটা জেগে আছিস, তুই কতটা এনার্জেটিক বা প্রাণবন্ত। পারভেজ কথাটা বুঝতে পারল না। সে জিজ্ঞেস করল, মানে? হাসান জলের গ্লাস তুলে বলল, দেখ, এই গ্লাসটা জলে ভরা, আমি যদি ধীরে ধীরে এটা খালি করতে থাকি, একটা সময় আসবে যখন এতে কিছুই থাকবে না। তোর এনার্জিও ঠিক এরকম। রাতে দেরি করে মোবাইল ব্যবহার করা, কম ঘুমোনো, ভারী খাবার খাওয়া, বিরতি না নেওয়া, এসব তোর গ্লাস খালি করে দেয়। আর সকালে যখন তুই পড়তে বসিস, গ্লাসটা তখন খালি থাকে, তখন তোর হাতে 10 ঘন্টা থাকলেও কাজ হবে না। পারভেজ ভাবল, ও, এই জন্যই সকালে আমার ব্রেন কাজ করছিল না। হাসান বলে চলল, মস্তিষ্কের ক্ষমতা চলে শক্তিতে,
সময় না। যদি তুই কম ঘুমোস, ক্লান্ত থাকিস, ক্ষুধার্ত থাকিস বা মানসিকভাবে শেষ হয়ে যাস, তাহলে তোর কাছে যত সময়ই থাকুক না কেন তুই ফোকাস করতে পারবি না। পারভেজের হঠাৎ তার অনেক অভ্যাসের কথা মনে পড়ে গেল। রাতে দেরি করে মোবাইল ব্যবহার করা, স্ন্যাক্স খেতে খেতে পড়া, বিরতি ছাড়া দীর্ঘ সময় বসে থাকা এবং মাঝে মাঝে পরে সময় পাব, কাল শেষ করব ভেবে খাবার বা ঘুম বাদ দেওয়া। সে বুঝতে শুরু করল যে এই সমস্যাটি সবসময় সময়ের ছিল না, সমস্যাটি ছিল তার শক্তির। সেদিন সন্ধ্যায় তার বাড়িতে একটা ছোট ঝগড়া হলো। পারভেজের ছোট ভাই উচ্চ ভলিউমে টিভি দেখছিল, মা রান্নাঘরে কাজ করছিলেন, আর পারভেজ নিজের ঘরে মাথায় হাত দিয়ে বসেছিল। তার মনোযোগ অন্য কোথাও ছিল। তার মনে হচ্ছিল সে ধীরে ধীরে তীব্র ক্লান্তিতে ডুবে যাচ্ছে। তার মনে পড়ল যে সে দুপুরে মাত্র একটা সিঙ্গাড়া খেয়েছিল এবং তারপর টানা 5 ঘন্টা বসে পড়াশুনো করেছিল। তার শরীর যেন বলছিল, আমি মেশিন নই, আমাকেও একটু বিশ্রাম দে। পারভেজ চোখ বন্ধ করে নিজেকে বলল, হয়তো আমার ফোকাসের দরকার নেই, আমার শক্তির দরকার। সে ধীরে ধীরে তার দিনটি নিয়ে ভাবতে শুরু করল। সে ভাবতে শুরু করল কখন তার শক্তি সবচেয়ে বেশি থাকে আর কখন সবচেয়ে কম। তার মনে পড়ল যে সকালে ঘুম থেকে ওঠার 2 ঘন্টা পর তার শক্তি সেরা থাকে। বিকেল 3টের পর সে প্রায়শই বিষণ্ণ এবং ক্লান্ত বোধ করে। সন্ধ্যায় হালকা খাবার খাবার পর আবার মনোযোগ ভালো আসে, আর রাত 11টার পর তার মস্তিষ্ক কাজ করা থামিয়ে দেওয়া বলে মনে হয়। প্রথমবারের মতো সে তার শক্তির ধরন বা প্যাটার্ন বুঝতে পারল। তার মনে হলো যেন সে প্রথমবারের মতো তার মস্তিষ্কের ভেতরে উঁকি দিচ্ছে। পরদিন সে হাসানের সাথে কাছের পার্কে গেল। দুজনেই বেঞ্চে বসেছিল। হাসান পরদিন জিজ্ঞেস করল, তাহলে আমরা কি করব? এনার্জি বাড়াবো কিভাবে? হাসান বলল, এটা খুব সহজ। আমরা প্রায়ই মনে করি যে আমাদের শুধু বসে কাজ করতে হবে। কিন্তু মস্তিষ্কের চলার জন্য 4টি জিনিসের প্রয়োজন: ঘুম, খাবার, জল এবং বিরতি। পারভেজ বলল, ব্যাস এটুকুই? হাসান বলল, ব্যাস এইটুকুই, কিন্তু সবচেয়ে অবহেলিত এগুলোই। দুজনেই হেসে উঠল। হাসান তারপর সিরিয়াস হয়ে বলল, ঘুম না হলে মস্তিষ্কে ধুলো জমার মতো অবস্থা হয়, খাবার না খেলে মস্তিষ্ক জ্বালানি পায় না, জল কম খেলে মস্তিষ্ক অসাড় হয়ে যায়, আর বিরতি না নিলে মস্তিষ্ক অতিরিক্ত গরম বা ওভারহিট হয়ে যায়। পারভেজ বুঝতে পারল এটি তার জীবনের ক্ষেত্রে কতটা প্রযোজ্য। এখন সে এক নতুন পরীক্ষা শুরু করল, টাইম ম্যানেজমেন্টের বদলে এনার্জি ম্যানেজমেন্ট। সে সিদ্ধান্ত নিল প্রতি রাতে 11টার পর সে ফোন দূরে রাখবে। সকালে ঘুম থেকে উঠে সে মাত্র 5 মিনিট স্ট্রেচিং বা ব্যায়াম করবে। প্রতি 90 মিনিট পর সে 10 মিনিটের বিরতি নেবে। কাজের সময় সে কেবল জল এবং হালকা খাবার রাখবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে কাজের জন্য সবচেয়ে বেশি শক্তির প্রয়োজন তা সে সকালে করবে। প্রথম দিনেই অনেক বড় পার্থক্য অনুভূত হলো। সকালের সেশনটা এত সহজ আর মজাদার ছিল যেন এটা কাজ নয়, খেলা ছিল। মস্তিষ্ক দ্রুত কাজ ধরছিল, চোখ ভারী লাগছিল না। বিরতি নেওয়ায় ফিরে আসার পর সতেজ লাগছিল, যেন মস্তিষ্ক রিসেট হয়েছে। দুপুরে সে হালকা ঘুমালো, 15 মিনিটের একটা পাওয়ার ন্যাপ। এরপর সে আবার ভালো বোধ করছিল। সন্ধ্যায় সে হাঁটার পরিকল্পনা করল। হাঁটার সময় সে নিজের সাথে গভীর কথা বলছিল, আমি সব সময় ভাবতাম যে আমি অলস বা আমার ফোকাস খারাপ, কিন্তু আসলে আমি একজন ক্লান্ত মানুষ ছিলাম, আর ক্লান্ত মানুষের কাছ থেকে ফোকাস আশা করা বোকামি। তার মনে হলো সে আগে তার মস্তিষ্কের প্রতি কতটা কঠোর ছিল। সে নিজেকে দোষ দিত, অথচ সমস্যাটি ছিল তার অভ্যাসে। কারণ কাজ হয় শক্তি দিয়ে, সময় নয়। যদি কোনো মানুষ 4 ঘন্টা বসে থাকার পরেও ক্লান্ত থাকে, সে মাত্র 30 মিনিটের কাজ করবে, কিন্তু শক্তি ভালো থাকলে 1 ঘন্টায় 3 ঘন্টার কাজ হয়ে যায়। পারভেজ বুঝতে পারল সে এখন আর কয়েক মাস আগের সেই মানুষটি নেই। আগে সে ফোকাসকে একটা বাধ্যবাধকতা মনে করত, এখন সে ফোকাসকে একটা স্বাভাবিক বিষয় হিসেবে অনুভব করত, নিঃশ্বাসের মতো। এখন তার রুটিনে একটা সুন্দর ভারসাম্য এসেছিল। লক্ষ্য পরিষ্কার ছিল, ঘর শান্ত ছিল এবং শরীর ও মন শক্তিতে ভরপুর ছিল। এক রাতে সে তার ডায়েরিতে লিখছিল। সে লিখল, শুধু কাজ করতে বসলেই ফোকাস আসে না, ফোকাস হলো এক ধরনের শক্তি। শরীর ক্লান্ত থাকলে, মন নিভে থাকলে এবং ঘুম পূর্ণ না হলে ফোকাস করা মানে নিভে যাওয়া লণ্ঠনে তেল না ঢেলে আলো আশা করা। যখন শক্তি থাকে ফোকাস নিজে থেকেই আসে, আর যখন ফোকাস আসে কাজটা মজাদার হয়ে ওঠে। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস আগের চেয়ে দ্বিগুণ হয়ে গেল। সে অনুভব করল যে সে তার মন এবং শরীরকে বুঝতে শুরু করেছে। তার মনে হলো সে এখন শুধু কঠোর পরিশ্রমই করছে না, সে সঠিক উপায়ে কঠোর পরিশ্রম করছে।
এখন পারভেজের জীবন এক নতুন পথে ছিল, এমন এক পথ যেখানে সে কেবল ঘণ্টা গুনত না, সে দেখত সে কতটা জীবন্ত, সচেতন এবং শক্তিতে ভরপুর বোধ করছে। আর এটাই ছিল সেই আসল পরিবর্তন যা তার ফোকাসের গল্পকে পূর্ণ করেছিল। লক্ষ্য দিক দিল, পরিবেশ পথ তৈরি করল এবং শক্তি তাকে সেই পথে চালিত করল। এখন পারভেজ শুধু পড়াশোনা করত না, সে তার পূর্ণ ক্ষমতা দিয়ে পড়াশোনা করত এবং এই অনুভূতি তার কাছে জয়ের চেয়ে কম ছিল না। পারভেজের জীবন এখন 3টি বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। সে তার লক্ষ্য পরিষ্কার করেছে, সে তার পরিবেশ ঠিক করেছে এবং সে তার শক্তির যত্ন নিতে শিখেছে। সে আগের চেয়ে অনেক বেশি শান্ত, মনোযোগী এবং ভারসাম্যপূর্ণ বোধ করত। কিন্তু একটি শেষ লড়াই এখনও বাকি ছিল, এমন একটি লড়াই যা যে কোনো মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, বিভ্রান্তি বা ডিস্ট্র্যাকশন এবং দীর্ঘসূত্রিতা বা প্রোক্রাস্টিনেশন। এটি ছিল সেই শত্রু যা নীরবে পারভেজের উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি খেয়ে ফেলছিল এবং সে এখনও তা বুঝতে পারেনি। একদিন সকালে পারভেজ তার টেবিলে বসেছিল। তার পরিকল্পনা ছিল আজ একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট শেষ করবে। সে ল্যাপটপ খুলে বসল, সবকিছু ঠিকঠাক, ঘরে কোনো শব্দ নেই, রাতে ঘুম ঠিকমতো হয়েছে, ব্রেনও ফ্রেশ। সে টাইপ করতে যাবে ঠিক তখনই তার মনে হঠাৎ একটা ছোট্ট চিন্তা এলো, ইস, আগে জলের বোতলটা ভরেনি। ঠিক আছে, সে জলের বোতল ভরল, ফিরে এলো, বসল। তারপর হঠাৎ তার মনে হলো, ওহ, মোবাইলটা সাইলেন্ট করতে ভুলে গেছি। সে মোবাইল সাইলেন্ট করল, কিন্তু মোবাইল হাতে নেওয়ার সাথে সাথে তার আঙুলটা আপনা থেকেই ইনস্টাগ্রাম খোলার বোতামে চলে গেল। মাত্র 5 মিনিট, সে নিজেকে বলল, কিন্তু 5 মিনিট দেখতে দেখতে 25 মিনিটে গড়িয়ে গেল। সে রিলসে ক্লিক করতেই থাকলো, একটা মজার, একটা ইমোশনাল, একটা মোটিভেশনাল, তারপর একটা পোষা কুকুরের ভিডিও। আর সে টেরই পেল না যে কাজ করার উৎসাহ ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। তার মনের মধ্যে ছোট ছোট আওয়াজ আসতে শুরু করলো, আরে দিন তো এখনো বাকি আছে, আমি একটু পরেও করতে পারি, আগে আরামে কিছু খেয়ে নি, আগে ইউটিউবে ওই ভিডিওটা দেখে নি। পারভেজ নিজেকে সামলালো, আমি কি করছি? এত কিছু ঠিক করার পরেও আমি আবার সেই একই জালে আটকে পড়ছি। সে বাধ্য হয়ে ল্যাপটপ বন্ধ করে শুয়ে পড়ল। তার মনে হলো সে যতই উন্নতি করুক না কেন, এই বিভ্রান্তি আর ঢিলেমি তার ছায়ার মতো হয়ে গেছে। সন্ধ্যায় হাসান এলো। পারভেজ রাগে গজগজ করতে করতে বলল, ভাই, লক্ষ্য ঠিক করলাম, ঘরও ঠিক করলাম, ভালো ঘুমও নিচ্ছি, কিন্তু আমি আবার এই দীর্ঘসূত্রিতার বিভ্রান্তির গর্তে পড়ে গেছি। আমি থামছি না কেন? হাসান হালকাভাবে বলল, তুই ভুল করছিস না। মানুষের মস্তিষ্কের সেটিংই এমন যে সে সহজ কাজের দিকে ছোটে আর কঠিন কাজ এড়িয়ে চলে। সবার সাথেই এমন হয়। আসল ব্যাপার হলো এর সাথে লড়াই করা নয়, একে বোঝা। পারভেজ জিজ্ঞেস করল, বোঝা মানে? হাসান বলল, দেখ, প্রোক্রাস্টিনেশন বা ঢিলেমি তখন হয় যখন মস্তিষ্ক অস্বস্তি এড়াতে চায় আর ডিস্ট্র্যাকশন বা বিভ্রান্তি হয়ে ওঠে পালানোর পথ। কাজটা যদি বড় হয়, শুরুতে ভয় থাকে বা মস্তিষ্ক বলে এটা কঠিন, তখন তোর মন মোবাইল, ইউটিউব, খাবার বা যে কোনো অজুহাতের দিকে ছোটে। এটা খুবই স্বাভাবিক। পারভেজ একটি দীর্ঘশ্বাস নিল। প্রথমবারের মতো সে অনুভব করল যে এটি কেবল তার সমস্যা নয়, এটি মানুষ হওয়ার সমস্যা। হাসান বলল, এর ওপর জিতার উপায় এটা নয় যে তুই নিজেকে জোর করে চেয়ারের সাথে বেঁধে রাখবি। উপায় হলো তুই এমন একটা সিস্টেম তৈরি কর যা বিভ্রান্তি কমায় এবং কাজ শুরু করা সহজ করে। এই কথা শুনে পারভেজের তার ঘরের কথা মনে পড়ল। ঘর এখন পরিষ্কার ছিল, কিন্তু তার মনে এখনও ছোট ছোট অভ্যন্তরীণ বিভ্রান্তি ছিল। অসমাপ্ত দুশ্চিন্তা, অতিরিক্ত চিন্তা, ছোট ভয় এবং মোবাইল বা নোটিফিকেশনের মতো বাহ্যিক বিভ্রান্তি। সে বুঝতে পারল যে এই লড়াইটা বাইরের চেয়ে বেশি ভেতরের। পরদিন পারভেজ তার প্রজেক্টকে ছোট ছোট অংশে ভাগ করল। প্রথমে মাত্র 10 মিনিটের কাজ, মানে খুবই ছোট। সে নিজেকে বলল, শুধু 10 মিনিট বসো এবং শুরু করো, শেষ করা জরুরি নয়, শুধু 10 মিনিট। এটি এত ছোট কাজ ছিল যে মস্তিষ্ক বিরোধিতা করল না। সে টাইপ করতে শুরু করল, তারপর 10 মিনিট 20 মিনিটে পরিণত হলো, তারপর 20 মিনিট থেকে 30 মিনিট, এবং বুঝতে না বুঝতেই সে একটা বড় অংশ শেষ করে ফেলল। সে খুশি হয়ে বলল, এই কাজটা তো অত কঠিন ছিল না, আসল কঠিন ছিল শুরু করা। সে বুঝতে পারল দীর্ঘসূত্রিতার সবচেয়ে বড় ওষুধ হলো ছোট করে শুরু করা। তারপর সে দ্বিতীয় একটা পরীক্ষা করল। মোবাইলটা ঘরের বাইরে রাখল এবং দরজা বন্ধ করে দিল। প্রথমে তার একটু অস্বস্তি লাগলো, যেন কিছু একটা নেই, কিন্তু 15 মিনিট পর সে ভুলেই গেল যে মোবাইল বলে কোনো জিনিস আছে। মনোযোগ এত গভীর ছিল যে তার মনে হলো যেন সময় ধীর হয়ে গেছে। সেই সন্ধ্যায় সে তার রুটিনে একটা নতুন নিয়ম যোগ করল, কাজের সময় মোবাইল বাইরে। এই নিয়মটি তার জীবনের মোড় ঘুরিয়ে দিল।
ধীরে ধীরে সে নিজের জন্য একটা ছোট সিস্টেম তৈরি করল। কাজের আগে 3 মিনিট গভীর শ্বাস, মোবাইল বাইরে, কাজকে ভাগে ভাগ করা, ছোট করে শুরু করা, প্রতি 30 মিনিট পর 2 মিনিট হাঁটা। এখন সে বিভ্রান্তির সাথে লড়াইও করছিল না বা নিজেকে জোরও করছিল না। সে এমন একটা পরিবেশ তৈরি করেছিল যেখানে ঢিলেমি কোনো জায়গাই পাচ্ছিল না। কয়েক সপ্তাহ পর হাসান তার বাড়িতে এলো। পারভেজকে একদম অন্যরকম দেখাচ্ছিল, শান্ত, ভারসাম্যপূর্ণ এবং আত্মবিশ্বাসী। তার প্রজেক্ট টেবিলে রাখা ছিল, সম্পূর্ণ এবং চমৎকার। হাসান জিজ্ঞেস করল, তো এখন ঢিলেমি আর বিভ্রান্তির কি অবস্থা? পারভেজ হাসল। এখন আমি ওদের সাথে লড়াই করি না, আমি ওদের ক্ষমতাটাই কমিয়ে দিয়েছি। মোবাইল যদি বাইরে থাকে, কাজ যদি ছোট ছোট ভাগে ভাগ করা থাকে, আর শুরু করাটা যদি সহজ হয়, তাহলে ঢিলেমির সুযোগই পায় না। আর যদি মনের মধ্যে ভয় বা অতিরিক্ত চিন্তা আসে, আমি নিজেকে বলি, শুধু 5 মিনিটের জন্য করো, মাত্র 5 মিনিট। আর তারপর কাজটা নিজের গতিতে চলতে শুরু করে। সে বলে চলল, আমি এখন জেনে গেছি যে ফোকাস কোনো মেশিনের বোতাম নয়, ফোকাস ধীরে ধীরে তৈরি হয়, লক্ষ্য থেকে, পরিবেশ থেকে, শক্তি থেকে এবং ক্রমাগত বিভ্রান্তি কমানো থেকে। হাসান গর্বের সাথে তার পিঠ চাপড়ে দিল, তুই বদলে গেছিস রে ভাই। এখন তুই আর সেই পারভেজ নেই যে সব কাজ কালকের জন্য ফেলে রাখত। এখন তুই সেই পারভেজ যে নিজেই নিজের জীবনকে দিক নির্দেশনা দিচ্ছে। পারভেজের চোখে একটা উজ্জ্বল্য চলে এলো। সে অনুভব করল যে সে সত্যিই নিজেকে জয় করেছে। সে কেবল পড়াশোনা করছিল না, সে তার মন, তার অভ্যেস এবং তার পুরো জীবনকে নতুনভাবে বাঁচতে শিখছিল। সেদিন রাতে সে পার্কে গেল। হালকা বাতাস বইছিল, গাছের মর্মর শব্দে সে তার ভেতরে বদলে যাওয়া মানুষটিকে অনুভব করছিল। সে বেঞ্চে বসল এবং আকাশের দিকে তাকাতে লাগল। সে ভাবল, ফোকাস কোনো জাদু নয়, এটি একটি প্রক্রিয়া, একটি যাত্রা যেখানে তুই প্রতিদিন একটু একটু করে ভালো হতে থাকিস। সে অনুভব করল যে সে এখন তার জীবনের চালকের আসনে বসে আছে। সে নিজেই দিক ঠিক করতে পারে। সংক্ষেপে বলতে গেলে, ফোকাস তৈরি করা ইচ্ছা শক্তির ব্যাপার নয়, বরং একটি সিস্টেম তৈরি করার বিষয়। এর জন্য আপনার মস্তিষ্ককে দিক নির্দেশনা দেওয়ার জন্য পরিষ্কার লক্ষ্য নির্ধারণ করা, বিভ্রান্তিমুক্ত পরিবেশ তৈরি করা, সঠিক বিশ্রাম ও স্বাস্থ্যের মাধ্যমে আপনার শক্তি বা এনার্জি ম্যানেজ করা এবং দীর্ঘসূত্রিতা কাটিয়ে উঠতে কাজগুলোকে ছোট ছোট পদক্ষেপে ভাগ করা প্রয়োজন। এই ছিল বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্তাসার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।